বুক আফটার বুক। তাহলে ইন কোয়েস্ট অফ নলেজ হি ইজ গোয়িং অন রিডিং বুক আফটার বুক। এইবার একটা খেয়াল করে দেখো, আমরা কোনো হ্যাবিট হলে পরে সেখানে ইনডেফিনাইট টেন্স ব্যবহার করি। যদি বর্তমানের হ্যাবিট হয় তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট, যদি অতীতের হ্যাবিট হয় ফার্স্ট ইনডেফিনাইট। সুতরাং ইজ গোয়িং অন এইটা আমরা বাদ দিতে পারি। পড়ে চলেছে, এটা তো হ্যাবিট হয়েছে, তাহলে ইন কোয়েস্ট অফ নলেজ হি গোজ অন রিডিং বুক আফটার বুক। ঠিক আছে, এখানে বুকের জায়গায় একটা এস হওয়া উচিত। তাহলে ইন কোয়েস্ট অফ নলেজ ইজ গোয়িং অন রিডিং বুকস, না বুক আফটার বুক এটা। ঠিক আছে, বোঝা গেল? পরামর্শের জন্য, কোনো সিদ্ধান্তের জন্য আমরা তার কাছে গেছিলাম। একটা কোনো আশেপাশে কোনো একটা ঝামেলা হয়েছে, কোনো অসুবিধা হয়েছে, সেক্ষেত্রে ধরো আমি যদি পঞ্চায়েত ধরি, তাহলে দুই পড়োশির মধ্যে একটা গণ্ডগোল হয়েছে, সেই তার কী করা যায় সেই সলিউশনের জন্য আমরা পঞ্চায়েত প্রধানের কাছে গেলাম, অথবা বাড়িতে একটা কোনো প্রবলেম হয়েছে তার জন্য চেয়ারম্যানের কাছে গেলাম। ঠিক আছে, তাহলে সমাধানের জন্য। তাহলে আমরা যদি বলি পরামর্শের জন্য, এখানে পরামর্শ কথাটা বললেও, পরামর্শ বলতে সমাধান চাইছি, তার একটা সলিউশন চাইছি, এরকম বোঝানো হচ্ছে। পরামর্শের জন্য আমরা চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিলাম। এটা পরামর্শ বলে আমরা বলি, সমাধান বলি, তাহলে সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, তাহলে সমাধানের জন্য আমরা চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিলাম। তাহলে ইন কোয়েস্ট অফ দ্য সলিউশন, ইন কোয়েস্ট অফ এ solution, we met with the chairman. ঠিক আছে, তাহলে একটা ইনকোয়েস্ট অফ দিয়ে আমরা মোটামুটি পেলাম। এবার লাস্ট একটা বলে দেই, সেটা হচ্ছে উইথ রেফারেন্স টু। উইথ রেফারেন্স টু মানে যোগসূত্র ধরে, কোনো সম্পর্কে, পরিপ্রেক্ষিতে, এরকম বোঝায়। যোগসূত্রে, কোনো কিছুর পরিপ্রেক্ষিতে, উইথ রেফারেন্স টু। সম্পর্কে, ঠিক আছে, পরিপ্রেক্ষিতে। এরকম অর্থ। চাকরি দরখাস্ত করা হয়েছে, এইবার চাকরির দরখাস্ত অনুযায়ী অফিস থেকে দেখা করার জন্য বা ইন্টারভিউর জন্য ডেকে পাঠিয়েছে। তাহলে যদি বলা হয় এরকম, চিঠিটা যেরকমভাবে আসে সাধারণত, তোমার চাকুরির আবেদনের পরিপ্রেক্ষিতে কাল সকালে অফিসে দেখা করো।
অফিসে দেখা করো। কি হবে? তোমার চাকরির আবেদনের পরিপ্রেক্ষিতে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা আগে চলে যাবে। তাহলে উইথ রেফারেন্স টু ইয়োর জব অ্যাপ্লিকেশন, উইথ রেফারেন্স এবার দেখো, দেখা করো বলতে সি এই কথাটা আমরা ব্যবহার করবো না। হতে পারে সিও তুমি বলতে পারো, এখানে আমরা ভালোর জন্য ব্যবহার করব। এর আগে তোমরা পড়েছিলে রিপোর্ট টু, এর আগে আমি পড়িয়েছিলাম। রিপোর্ট টু মানে কোনো জায়গায় গিয়ে কোনো উদ্দেশ্যে দেখা করা, উপস্থিতি জানানো, এই একটা কথা ব্যবহার করো। আরেকটা কি, কাল অফিসে দেখা করো, হ্যাঁ, বা আমার সঙ্গে দেখা করো যদি বলি সি মি অ্যাট দ্য অফিস, এরকম বলতে পারি, কিন্তু সেরকম হবে না। এই ধরনের লেখার সময় সাধারণত সেটা প্যাসিভে করা। তুমি যদি বলো সি মি অ্যাট দ্য অফিস, কাম টু দ্য অফিস অ্যাট 10 কাম টু দ্য অফিস ইন দ্য মর্নিং, এগুলো গ্রামাটিক্যালি হয়তো দেখা যাবে ভুল নয়, কিন্তু এই ধরনের ইংরেজি ব্যবহার করা হয় না। যেগুলো করতে হবে উইথ রেফারেন্স টু ইউর জব অ্যাপ্লিকেশন, ইউ আর, দুটো করতে পারি আমরা। একটা হচ্ছে ভদ্রভাবে বিনীতভাবে যেগুলো বলে সাধারণত, ইউ আর রিকোয়েস্টেড, তোমাকে অনুরোধ করা হচ্ছে, রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড, ঠিক আছে। রিকোয়েস্টেডের থেকে যেটা বলা হবে তোমাকে জানানো যাচ্ছে, ইউ আর ইনফর্মড, ইউ আর অ্যাডভাইসড, তাহলে ইউ আর অ্যাডভাইসড, VIACD। এখানে একটা কথা মনে রাখবো, অ্যাডভাইস দুটো হয়, একটা হচ্ছে ADVIC, এটা হচ্ছে উপদেশ, আরেকটা হচ্ছে অ্যাডভাইস VIAC, তফাৎ হচ্ছে CRS, এটা হচ্ছে উপদেশ দেওয়া, ঠিক আছে। তাহলে ইউ আর অ্যাডভাইসড, কি অ্যাডভাইস, এইবার টু রিপোর্ট টু দি অফিস, বা ইউ রিপোর্ট টু অফিস অ্যাট 10টা আমি এখানে লিখিনি, সকাল 10টায় যদি বলি আর কি, সকাল 10টায়, কাল সকাল 10টায়, অফিস অ্যাট 10 টুমরো মর্নিং, টুমরো মর্নিং। তবে সাধারণত কাল সকালে এরকমভাবে তো বলা হয় না, দিনের কথা বলে দেওয়া হয়। হ্যাঁ, তোমার চাকরির আবেদনের পরিপ্রেক্ষিতে অমুক দিন, অথবা অমুক তারিখ, এখানে তারিখ বলে দেওয়া হয়। হ্যাঁ, ধরো বলা হলো 14/12/22, তাই সেখানে কি হবে, সেখানে হবে ইউ আর অ্যাডভাইস টু রিপোর্ট টু দ্য অফিস। এইবার দেখো দুটো ব্যাপার হচ্ছে, অ্যাট 10 AM, আর একটা এখানে হচ্ছে তারিখ। সবসময় আমার মনে রাখতে হবে যে কোনটা আগে লিখব, অ্যাট 10 অন কত, 14/12/2022। এটাকে এরকমভাবে অনেকে বলতে পারে অফিস অন 14/12 অ্যাট 10। কিন্তু আমাদের মনে রাখতে হয় যখন ওয়ার্ড অর্ডার অনুযায়ী সবসময় ছোটোর থেকে বড়, তারপর থেকে আরেকটু বড়, তা যেমন আই লিভ ইন দ্য ভিলেজ অফ মাসুন্দা ইন নিউ বারাকপুর,
ঠিক আছে, আর ছোটোর থেকে বড় লিখতে হয়। এখানে 10টা একটা সময়টা ছোট সময়, কিন্তু 3টে হচ্ছে বড়। অনেকে হয়তো এটাকে লিখবেন অফিস অ্যাট 10 টুমরো মর্নিং। তাহলে এটা হওয়া উচিত অফিস টুমরো মর্নিং অ্যাট 10। অ্যাট 10 কতটা আগে আসবে, টুমরো মর্নিংটা পরে আসবে। আর যদি এই সময়টা দেই তাহলেও কিন্তু আগে ছোটোটা হবে অ্যাট 10। অনেক হয়তো লিখবে ইউর রিপোর্ট টু দ্য অফিস অন 14/12/2022 অ্যাট 10, কিন্তু সেটা ইনকারেক্ট হবে। অর্থাৎ এই অ্যাট 10টা যদি এখানে দেই তাহলে সেটা ইনকারেক্ট হবে। বোঝা গেছে? এবার একটা লাস্ট, এটা করে আজকের মতো শেষ। কমিটির সদস্যরা তার প্রস্তাব সম্পর্কে একটা আলোচনা করেছিল। তার প্রস্তাব সম্পর্কে একটা আলোচনা করেছিল। এরকম যদি লিখি, এক ঘন্টারও বেশি সময় ধরে বিষয়ে কমিটির সদস্যরা 1 ঘন্টারও বেশি সময় ধরে তার সমস্যার বিষয়ে আলোচনা করছেন। তাহলে আমরা প্রথমেই কোনটা খুঁজে বের করব? সাবজেক্ট খুঁজে বের করব। সাবজেক্টকে কমিটির সদস্যরা, আর ভার্ব কোনটা? আলোচনা করেছিল। ঠিক আছে, তাহলে দ্য মেম্বার্স অফ দ্য কমিটি আলোচনা করা ইংরেজি কি? ডিসকাস। ডিসকাসড, CUSSED। এবার দেখো, 1 ঘন্টার ও বেশি সময় ধরে, বেশি সময় মোর। তাহলে যে মেম্বার্স অফ আর কমিটি ডিসকাসের পরে একটা ফর বসে। ডিসকাস ফর more than 1 hour দেখো, এখানে আলোচনা বলতে পারি, অভিযোগ বলতে পারি, অভিযোগ সম্পর্কে। তাহলে যদি অভিযোগ সম্পর্কে আলোচনা না বলে, যদি ভুল করলাম, সমস্যার কথা না বলে যদি অভিযোগ বলি, অভিযোগ নিয়ে এটা যদি না বলি, তাহলে the members of the committee discussed for more than 1 hour সম্পর্কে, অভিযোগ বিষয়ে with reference to his complaint, COMPLAINT। এখানে দেখো একটা জিনিস মনে রাখো, কমপ্লেইন্ট এটা হচ্ছে নাউন। কমপ্লেইন্ট হচ্ছে নাউন, আর এটার ভার্ব হচ্ছে কমপ্লেইন। টিটা হবে না, কমপ্লেইন মানে অভিযোগ করা। COMPLAIN, কমপ্লেইন, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অভিযোগ করা। আর কমপ্লেইন্ট মানে হচ্ছে অভিযোগ। ঠিক আছে, তাহলে দি মেম্বার্স অফ দ্য কমিটি ডিসকাস ফর মোর দ্যান 1 hour। এখানে মোর দ্যান 1 আওয়ারের জায়গা কিন্তু আমরা
ফর আরেকটা ইংরেজি ব্যবহার করতে পারি, ডিসকাস ফর ওভার অ্যান আওয়ার, এটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, 1 ঘন্টারও বেশি, ঠিক আছে, কিন্তু মোর দ্যান 1 আওয়ারটাই ঠিক হবে। তাহলে the members of the committee discuss for more than 1 hour with reference to his complaint। এবার কোন বিষয়ে যদি হতে পারে সেই বিষয়টা আসবে। ধরো যদি বলি যে সেক্রেটারির বিরুদ্ধে কমপ্লেন এগেনস্টে, তাহলে কমপ্লেন তখন হবে এগেনস্ট হবে, এগেনস্ট দ্য সেক্রেটারি। এই যে অভিযোগটা কী বিষয় সেই বিষয়টা যদি হয় তাহলে কমপ্লেন এগেনস্ট দ্য সেক্রেটারি বলুন। বোঝা গেল? আজকে এই পর্যন্তই। দেখো কতটুকু বুঝতে পারলাম, আমি কতটুকু বোঝাতে পারলাম। দুটোই সমান জিজ্ঞাস্য, বোঝাতে পারলাম কিনা ঠিক মতো এটাও একটা জিজ্ঞাসা, তোমরা কতটা বুঝতে পারলে এটাও একটা জিজ্ঞাসা। যাই হোক, চেষ্টা করো, ভালো করে দেখো। নেক্সট ডে আবার কতগুলো তোমাদের বেঙ্গলি ফ্রেজ, কমন বেঙ্গলি, ইংলিশ অফ কমন বেঙ্গলি ফ্রেজ। আর কি এটা C1 বলে একটা ভিডিও গতকাল পোস্ট করেছিলাম, C/1 এইটা পোস্ট করা হয়েছিল। সেখানে লেখা ছিল কমন ইংলিশ সেন্টেন্সেস। এইটা হচ্ছে আমরা সচরাচর যে কথাগুলো বলি, যে বাংলা যে কমন ফ্রেজগুলো ব্যবহার করি তার ইংরেজি, ইংলিশ ফর কমন বেঙ্গলি ফ্রেজেস, PHRASES। এই নিয়ে এর পরের দিন যে ভিডিওটা করবো, ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো।